মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। শুধু মুক্তিই পাইনি, আমার সমস্ত জিনিসপত্র ফেরত দেওয়া হয়েছে তো বটেই, একটি নতুন কম্বল এবং বেশ কিছু অর্থও দেওয়া হয়েছে আমাকে। বিচিত্র এই সরকারের নীতি, এরা বিনা অপরাধে মানুষকে জেলে ভরে রাখে, আবার ছেড়ে দেওয়ার সময় অযাচিতভাবে কিছু টাকাও হাতে তুলে দেয়। ও মশাই, আপনারও তো মেয়ে আছে, উঠুন, উঠে দাঁড়িয়ে বলুন আমি মেয়ে দেব। শালা, তোর আজ নিস্তার নেই, শুধু মুখেই বড় বড় কথা, হ্যাঁ, আর কাজের সময় বউয়ের আঁচলে লুকোনো। ওয়েল, মিস নোবেল, দিস জেন্টলম্যান অফার্স হিজ গার্ল টু ইউ। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। সারা দিন নিবেদিতা ঘোড়ায় চড়েই গেলেন। দুপায়ে ব্যান্ডেজ বেঁধে নিয়েছেন, জুতো পরতে হয়েছে। এবার যেতে হবে পঞ্চতরণের দিকে, কখনো চড়াই কখনো উতরাই। রাস্তা বেশ সরু, দিনের বেলা ঠান্ডা অনেক কম থাকে। রাস্তার ধারে ধারে অনেক ফুল ফুটে আছে, বেশ কিছু নিবেদিতার চেনা লাগে। ইউরোপেও এসব ফুল দেখা যায়। মাইকেলম্যাস ডেইজি, অ্যানিমন, ফরগেট মি নট, কলাম্বাইন, লিলি অফ দ্য ফিল্ড আর অজস্র বন্য গোলাপ। এই ফুলগুলোর স্থানীয় নাম জানতে ইচ্ছে করে, কিন্তু কারুকে তো জিজ্ঞেস করার উপায় নেই। কেউ তাঁর ভাষা বোঝে না। বিবেকানন্দ আবার ভিড়ে মিশে গেছেন। কোনো যাত্রী অসুস্থ হয়ে পড়ছে কিনা তা দেখার জন্য ছড়িদার শহীদুল্লাহ একটা ঘোড়ায় করে ঘুরছে। একসময় সে নিবেদিতার পাশাপাশি চলতে লাগল। নিবেদিতা তাকে পেয়ে খুশি হলেন, তবু এর সঙ্গে দুটো কথা বলা যাবে। নিবেদিতা জিজ্ঞেস করলেন, আপনি কি প্রতি বছরই এই তীর্থযাত্রীদের সঙ্গে উপরে যান? গত 4 বছর ধরে যাচ্ছি। আমি নিজে ইচ্ছে করেই সরকারের কাছ থেকে এই দায়িত্ব চেয়ে নিয়েছি। পথ বেশ বিপদসংকুল, মাঝে মাঝে তীর্থযাত্রীদের মধ্যে কেউ কেউ প্রাণও হারায় নিশ্চয়ই। হ্যাঁ, অনেক বুড়ো বুড়ি তো আসে, প্রতি বছরই বেশ কয়েকজন আর ফেরে না। 2 বছর আগে একসঙ্গে 12 জন একটা ধসে পড়ে মারা যায়। বিপদ তো আছেই। হিন্দুরা এখানে আসে পুণ্য সঞ্চয়ের আশায়। তারা বিশ্বাস করে এখানে মৃত্যু হলেও তারা স্বর্গে যাবে। মিস্টার শহীদুল্লাহ, আপনি বিপদের ঝুঁকি নিয়ে এখানে আসেন কেন? আমি নিষ্ঠাবান মুসলমান, হিন্দুদের মতন দেবদেবী মানি না, দেবদেবীর ব্যাপারটাই বুঝি না। তবু এই পথে আসতে ভালো লাগে। এমনকি জানেন, প্রতিবার ফিরে যাওয়ার পর মনে হয় হিন্দুদের মতন আমিও কিছু পুণ্য অর্জন করলাম। আপনার ওপর সবাই খুব ভরসা করে। 2 দিন ধরে দেখছি তো, যে কোনো খুঁটিনাটি ব্যাপারে যাত্রীরা আপনার কাছেই দৌড়ে আসে। কত দূর দূরান্ত থেকে মানুষ আসে। এখানে তো আপনজন কেউ নেই, পথঘাটও চেনে না। আমি এখানে জন্মেছি, সব চিনি, প্রত্যেকটি পথের বাঁকও পর্যন্ত জানি। এইসব যাত্রীরা আমাদের অতিথি। মানুষের কিছু সেবা করতে পারলে মনটা ভালো হয়ে যায়। আপনি খুব ভালো মানুষ। একটুক্ষণ চুপ করে থাকার পর শহীদুল্লাহ ইতস্তত করে বলল, মিস নোবেল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আপনার মতন কারুকে আগে এ পথে দেখিনি। আপনি এত কষ্ট করতে এসেছেন কেন? কেন, কোনো শ্বেতাঙ্গ আগে আসেনি এই পাহাড় শিখরে? হ্যাঁ, এসেছে। সাহেবেরা অভিযান প্রিয় হয়, পাহাড় জয় করতে ভালোবাসে। সেরকম কয়েকজন এসেছে। গত বছরই 2 জন ফরাসি সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছিল। তারা ইংরেজিও জানে কিছুটা। আমার সঙ্গে কথা হয়েছিল। তারা বলল এখানকার সৌন্দর্য দর্শনের জন্যই তাদের আগমন। ফটোগ্রাফিতেও তাদের শখ আছে। অমরনাথ গুহায় বরফের লিঙ্গটি সম্পর্কে তারা কোনো আগ্রহ প্রকাশ করেননি। ফুলের ছবি তুলেছে, পাহাড়ের ছবি তুলেছে। এরকম কেউ কেউ এখানে আসে, কিন্তু আপনার মতন সঙ্গীবিহীন কোনো মেম সাহেবকে কখনো এখানে আসতে দেখিনি। না না, আমি একা আসিনি।
আমি বলতে চাইছি, আপনার নিজের জাতের কেউ সঙ্গে নেই। আপনি এক হিন্দু সন্ন্যাসীর সঙ্গে এসেছেন। হিন্দুরা এক টুকরো পাথর কিংবা মাটি দিয়ে গড়া মূর্তিকেও দেবতা জ্ঞান করে। তারা বিশ্বাস করে, তাই হয়তো সত্যি সত্যি দেখে। বাল্যকাল থেকেই পারিবারিক শিক্ষা ও সংস্কার অনুযায়ী তাদের এই বিশ্বাস জন্মায়। আপনি খ্রিস্টান হয়েও কি তা বিশ্বাস করতে পারবেন? মানে, তা কি সম্ভব? আপনি অমরনাথে কি শিব দর্শন করতে চলেছেন? স্বামী বিবেকানন্দকে আমি গুরু মেনেছি। তাঁর প্রদর্শিত পথেই আমি চলতে চাই। বেদান্তের দর্শনে আমি আকৃষ্ট হয়েছি। তবে আপনি ঠিকই বলেছেন, শিলাখণ্ড কিংবা মাটির মূর্তি দেখে কি করে দৈব দর্শন হয় তা এখনো আমি স্পষ্ট বুঝি না। সে অনুভূতি আমার এখনো আসেনি। কিন্তু আমার গুরু নিশ্চয়ই আমাকে অনুপ্রাণিত করবেন। তিনি আমার চোখ খুলে দেবেন। হিন্দুত্বে বিশ্বাসী না হলে এইসব দেবদেবীর কোনো মূল্য নেই। আপনার গুরু কি আপনাকে হিন্দুত্বে দীক্ষা দেবেন? আমি যতদূর জানি, কোনো বিধর্মীর পক্ষেই হিন্দু হওয়া সম্ভব নয়। হিন্দু ধর্ম ছেড়ে মানুষ বেরিয়ে যেতে পারে, কিন্তু নতুন কেউ হিন্দু ধর্মে প্রবেশ করতে পারবে না। ওদের এই এক অদ্ভুত নিয়ম। আমার গুরু বলেছেন, জীব মাত্রই শিব, জীব সেবা মানেই শিব সেবা। আমি সেই পথটাই গ্রহণ করতে চাই। আর কোনো ধর্মের আমার কোনো প্রয়োজন নেই। জানি না কোনো মেয়ের পক্ষে নিজের ধর্মীয় সংস্কার ত্যাগ করা সম্ভব কিনা। আর বেশি দেরি নেই, এবার আমাদের থামতে হবে রাত্রির জন্য। মিস নোবেল, এর পরের অংশটুকুই কিন্তু সবচেয়ে কষ্টকর। আপনাকে ঘোড়াও ছাড়তে হবে। সন্ধ্যের আগেই স্থাপিত হয়ে গেল একটি তাঁবু নগরী। এখানকার পাহাড়ে গাছপালা নেই, কিন্তু আগুন জ্বালার জন্য কাঠ দরকার। মালবাহক ও ভৃত্যরা অনেক খুঁজে খুঁজে জুনিপার গাছের ডাল কেটে আনল। নিবেদিতার তাঁবুর সামনেও তৈরি হলো একটি অগ্নিকুণ্ড। সারা দিন স্বামীজির সঙ্গে দেখা হয়নি। আজ আর নিবেদিতা বৃথা প্রতীক্ষায় বসে থাকতে চান না। আজ তিনি স্বামীজিকে খুঁজে বার করে জিজ্ঞেস করবেন, কেন তিনি এত দূরে দূরে থাকছেন? দিনের বেলাতেও কেন স্বামীজির সঙ্গ থেকে আমাকে বঞ্চিতা হতে হবে? নিবেদিতা খুঁজতে বেরোলেন। এখানে উপত্যকাটি সুপরিসর নয় বলে তাঁবুগুলি ঘেঁষাঘেঁষি করে আছে। চতুর্দিকে গিজগিজ করছে মানুষ। এর মধ্য থেকে কারুকে শনাক্ত করা দুষ্কর। নিবেদিতা তবু ঘুরতে লাগলেন। শত শত অগ্নিকুণ্ড থেকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে বাতাস। নানান ভাষায় চেঁচামেচি করছে মানুষ। ঘুরতে ঘুরতে নিবেদিতা এক জায়গায় দেখলেন, গোল হয়ে কয়েক শত গেরুয়াধারী বসে আছে। তাদের মাঝখানে ধুনির সামনে দাঁড়িয়ে এক জটাজুটো সমন্বিত বৃদ্ধ সাধক একঘেয়ে সুরে বেদগান করে যাচ্ছেন। তার কাছাকাছি বসে আছেন বিবেকানন্দ। দূর থেকেই নিবেদিতা বুঝলেন, বিবেকানন্দকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। চোখের দৃষ্টি অবসন্ন। ওখানে তিনি বসে আছেন কেন? তিনি স্বয়ং বেদজ্ঞ। যে সাধুটি গান গেয়ে শোনাচ্ছেন তার গলায় সুর নেই। এমন কিছু আহামরি ব্যাপার হচ্ছে না। এখন স্বামীজি একটু বিশ্রাম নিলেই তো পারতেন। তিনি এমন একটা বেষ্টনীর মধ্যে আছেন যে নিবেদিতার পক্ষে লোকজন ডিঙিয়ে সেখানে পৌঁছনো সম্ভব নয়। তিনি ডাকলেও স্বামীজি শুনতে পাবেন না। তবে কি স্বামীজি আমাকে এড়াবার জন্যই ইচ্ছে করে ওইখানে গিয়ে বসেছেন? একটা দীর্ঘ নিঃশ্বাস সেখানকার বাতাসে রেখে ফিরে এলেন নিবেদিতা। আজও তিনি কিছুই খেলেন না। আজ ঘুমোবারও কোনো প্রশ্ন নেই। রাখি পূর্ণিমার রাত। জ্যোৎস্নালোকে রাত্রি দুপ্রহরে আবার যাত্রা শুরু হবে, যাতে কাল প্রভাতেই অমরনাথ দর্শন করা যায়। এখানে ডান্ডিয়ার ঘোড়া রেখে দিয়ে আবার পদব্রজে যাত্রা। প্রথমেই 2000 ফুট খাড়া চড়াই, সরু পাকদণ্ডে। এখানে অনেকে পা পিছলে পড়ে যায়, প্রায়ই দুর্ঘটনা ঘটে। নিবেদিতা আজ আগে আগে বেরিয়ে প্রথম দিকে চলে এলেন। আজ স্বামীজিকে ধরবই।
শেষ পথটুকু তার সঙ্গেই যাব। কিন্তু তিনি আজ সামনে নেই। নিবেদিতা যে একটু একটু করে পিছিয়ে আসবেন তা সম্ভব নয়। অপ্রশস্ত পথ বলে অন্য যাত্রীরা ঠেলে সামনে নিয়ে যায়। কয়েকবার চড়াই আর উতরাইয়ের পর খানিকটা সমতল স্থান একেবারে বরফে ঢাকা। হর হর বম বম! যাত্রীরা জয়ধ্বনি করে উঠল। এই বরফে ছাওয়া পথটুকু দেখেই বোঝা যায় অমরনাথ গুহা অদূরেই। এই বরফ শেষ হবার পর আর বড়জোর 1 মাইল। অন্য যাত্রীদের পথ ছেড়ে দিয়ে নিবেদিতা একটা পাথরের স্তূপের পাশে দাঁড়িয়ে রইলেন। দলে দলে যাত্রীরা, কেউ লাফাচ্ছে, কেউ ছুটছে। নিবেদিতা তীক্ষ্ণ চোখে খুঁজতে লাগলেন স্বামীজিকে। হাজার হাজার মানুষ পার হয়ে গেল, কই স্বামীজিকে তো এখনো দেখা যাচ্ছে না। আশঙ্কায় বুক ধকধক করতে লাগলো নিবেদিতার। শেষ পর্যন্ত কি অসুস্থ হয়ে পড়লেন আর হাঁটতে পারছেন না? নিবেদিতা ব্যাকুল হয়ে লোকজনদের জিজ্ঞেস করছেন স্বামীজির খবর। অনেকেই বুঝতে পারছে না, কেউ বুঝলেও সঠিক কিছু বলতে পারছে না। সবাই গুহায় যাবার জন্য ব্যস্ত। শহীদুল্লাহ অনেক আগেই সেখানে পৌঁছে গেছে। নিবেদিতা আবার ভাবলেন তিনি খুঁজতে যাবেন কিনা, কিন্তু যাত্রীদের ভিড় ঠেলে বিপরীত দিকে যাওয়া প্রায় অসম্ভব। সবাই সামনের দিকে ঠেলছে। প্রায় সমস্ত যাত্রী চলে যাবার পর দেখা গেল বিবেকানন্দ আস্তে আস্তে আসছেন। চোখ মুখ বিবর্ণ, পথশ্রম সহ্য করতে পারছেনই না, হাঁপাচ্ছেন। নিবেদিতা দৌড়ে কাছে গিয়ে বললেন, আপনি আপনি একটু বসুন, একটু বিশ্রাম নিন। বিবেকানন্দ একটু দাঁড়িয়ে দম নিলেন, তারপর ক্লান্ত কণ্ঠে বললেন, দেরি করা যাবে না, শুভ সময় পেরিয়ে যাবে। আমি নদীতে স্নান করে আসছি। নদী মানে বরফ গলা জল, অসম্ভব ঠান্ডা। নিবেদিতা শিউরে উঠে বললেন, এতখানি হেঁটে এসেছেন, এখন স্নান করা মোটেই উচিত নয়। তাতে হৃদরোগ হয়ে যেতে পারে। স্নানের কোনো দরকার নেই। কত মানুষ স্নান করলো দেখনি? আমি স্নান করে শুদ্ধ হয়ে যাব ঠিক করেছি। নিবেদিতা বিবেকানন্দর হাত ধরে কাতর ভাবে বললেন, আমি আমি মিনতি করছি, এখন স্নান করবেন না। বিবেকানন্দ তার হাতের ওপর নিবেদিতার নবনীত কোমল হাতখানির দিকে কয়েক মুহূর্ত তাকালেন, তারপর শুষ্ক স্বরে বললেন, আমাকে ধরো না মার্গারেট, তোমাকে ব্রহ্মচর্য দীক্ষা দিয়েছি, মনে নেই? এরকম ভাবে আমাকে ছুঁয়ে আমার সংকট বাড়িও না। নিবেদিতা সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিলেন। তাদের দেশে কোনো পুরুষ মানুষের হাত ছুঁয়ে কিছু অনুরোধ জানানো অতি সাধারণ ব্যাপার। এ দেশে তা যে অশোভন না তিনি জানতেন না। তিনি অপরাধিনীর মতন মুখ নিচু করলেন। তুমি এগো, আমি আসছি। নিবেদিতা ধীর পায়ে এগিয়ে গেলেন গুহার দিকে। গুহাটি বিশাল, তার মধ্যে একসঙ্গে বহু লোক ঢুকে পড়েছে, ঠেলাঠেলি চলছে। তুষার লিঙ্গটির সামনে কেউ কেউ আনন্দে পাগলের মতো চিৎকার করছে, অনেকে মেঝেতে শুয়ে পড়ে মাথা ঠুকছে। সবাই যেন দৈব দর্শনে আপ্লুত। বহু কণ্ঠে হর হর বোম বোম রবে, কানে যেন তালা লেগে যায়। হর হর বম বম! হর হর বম বম! নিবেদিতা এক পাশে দাঁড়িয়ে রইলেন। খানিক বাদে বিবেকানন্দ এলেন। পরনে শুধু একটা কৌপিন, খালি গা, মুখ চোখ রক্তিম বর্ণ। ভাবনমাদের মতন ছুটে গেলেন তুষারলিঙ্গের কাছে, বারবার সাষ্টাঙ্গে প্রণাম করতে লাগলেন ও উঠে দাঁড়িয়ে হাত জোর করে রইলেন। তুষারলিঙ্গটি দেখে নিবেদিতা খানিকটা নিরাশী হয়েছেন। মনে মনে আরো অলৌকিক কিছু কল্পনা করেছিলেন। কিন্তু এ তো গুহার ছাদ থেকে চুইয়ে পড়া জল জমে শক্ত বরফের মতো একটা পিণ্ড হয়েছে, লম্বা ধরনের একটা আকৃতি। বহু মন্দিরে যেরকম পাথরের শিবলিঙ্গের পূজা হয় অনেকটা সেরকম,
প্রকৃতির খেয়ালে নানা জায়গায় বরফের নানা আকার হয়। অনেক গুহার মধ্যে স্ট্যালাগমাইট জমে জমে অবিকল মানুষের তৈরি শিল্পকর্ম মনে হয়, কিন্তু তার মধ্যে তো অলৌকিক কিছু নেই। এই বরফের পিণ্ডকে দেবতা জ্ঞানে পূজা করারই বা কি কারণ থাকতে পারে? এরই জন্য কি এত কষ্ট সহ্য করে আসা? নিবেদিতার মনে একটুও ভক্তিভাব জাগল না। তিনি দেখলেন সেই তুষার লিঙ্গের সামনে দাঁড়িয়ে স্বামীজি যেন একটু একটু দুলছেন। মনে হলো এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন, দৌড়ে গিয়ে ওকে ধরা উচিত। কিন্তু বিবেকানন্দ কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে টলতে টলতে বেরিয়ে গেলেন গুহা থেকে। বাইরে গিয়ে হাঁপাতে হাঁপাতে নিঃশ্বাস নিতে লাগলেন জোরে। নিবেদিতা পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আপনার কষ্ট হচ্ছে? বুকে ব্যথা? বিবেকানন্দ কথা বলতে পারলেন না, দুবার মাথা নাড়লেন। আরো কিছুক্ষণ দম নেবার পর বললেন, আর একটু হলে গুহার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যেতাম। শহীদুল্লাহকে ডাকবো? নিশ্চয়ই দলে কোনো চিকিৎসক আছে। সে কষ্ট না। ও কি দেখলাম! স্বয়ং মহাদেব আমাকে দেখা দিলেন। কি জ্যোতির্ময় উদ্ভাস! জীবন সার্থক হলো। বারবার এই কথাই বলতে লাগলেন বিবেকানন্দ। নিবেদিতা চুপ করে রইলেন। আজ রাখি বন্ধনের দিন। যাত্রীরা চেনা অচেনা নির্বিশেষে পরস্পরকে রাখি পরাচ্ছে। অনেকে সকাল থেকে উপবাসে থেকে এখন খেতে বসে গেছেন যত্রতত্র। চতুর্দিকে আনন্দের কোলাহল। পূর্বপরিচিত নাগা সাধুটি একটি বড় পাথরের ওপরে বসে ফলাহার করছেন। তিনি হাতছানি দিয়ে বিবেকানন্দকে কাছে ডাকলেন। তার শিষ্যরা বিবেকানন্দের হাতে অনেক খাবার তুলে দিলেন। বিবেকানন্দ তার কিছুটা নিবেদিতাকে দিয়ে বললেন, তুমিও খাও। নিবেদিতা যে দিনের পর দিন না খেয়ে রয়েছেন তা বিবেকানন্দ জানেন না। তার প্রতিজ্ঞা পূর্ণ হল। স্বামীজি নিজে তাকে খেতে বলেছেন বলেই এখন তিনি আহার্য মুখে দিলেন। ফেরার পথে কষ্ট কম। হতিয়ার তালাওয়ের সংক্ষিপ্ত পথ দিয়ে তারা পহেলগাঁওয়ে পৌঁছে গেলেন পরদিন দুপুরের মধ্যেই। আগে ফিরে আসা যাত্রীদের মুখে মেম সাহেব ও বাঙালি সাধুর নিরাপত্তার খবর আগেই পেয়ে গিয়েছিলেন জো ম্যাকলাউড আর অলিবুল। তারা অভ্যর্থনার জন্য দাঁড়িয়েছিলেন লিডার নদীর ধারে। দুই শ্রান্ত পর্বত পথিককে তাঁরা সামলে নিয়ে গেলেন তাঁবুতে। গরম গরম চাপাটি ও চা খেয়ে খানিকটা চাঙ্গা হবার পর বিবেকানন্দ পরম পরিতোষের সঙ্গে একটা চুরুট ধরালেন। দুই আমেরিকান রমণী উদ্গ্রীব হয়ে আছেন ওদের অভিজ্ঞতা শোনার জন্য। কিছুক্ষণ ধূমপান করার পর বিবেকানন্দ বলতে শুরু করলেন, আমি অপূর্ব আনন্দ উপভোগ করেছি। তুষারলিঙ্গ যে সাক্ষাৎ শিব, সেই দেব দর্শনের মধ্যে তিনি যেন আমাকে নিজের মধ্যে টেনে নিতে চাইলেন। তারপরই আমাকে ইচ্ছা মৃত্যু বর দিলেন। গুহার মধ্যে পরিবেশটাও কি সুন্দর। কোনো বামুন পাণ্ডার উপদ্রব নেই, কোনো ব্যবসা নেই, খারাপ কিছুই নেই, শুধু নিরবচ্ছিন্ন পূজার ভাব। আর কোনো তীর্থক্ষেত্রে আমি এত আনন্দ উপভোগ করিনি। বিবেকানন্দ বেশ কিছুক্ষণ নিজের অভিজ্ঞতা বর্ণনা করার পর জো নিবেদিতাকে জিজ্ঞেস করলেন, মার্গারিট, তোমার কেমন লাগলো? এবার তোমার কথা বলো। সত্যি কথা বলবো, যে পথ দিয়ে আমি গিয়েছি তার দৃশ্য সৌন্দর্য অপূর্ব। এত বড় বড় তুষারমণ্ডিত শৃঙ্গ তো জীবনে দেখিনি। কি মহিমময় রূপ! পথের ধারে ধারে ফুটে আছে কত রকম বাহারি ফুল, চমৎকার সব ছোট ছোট পার্বত্য নদী, নির্মল জলের হ্রদ। এইসব দেখার জন্যই পথের সব কষ্ট সহ্য করাও সার্থক। জীবনের একটা বিশেষ অভিজ্ঞতা হলো। কিন্তু এই গুহার মধ্যে তুষারের স্তম্ভটি দেখে আমার কোনো উদ্দীপনা হয়নি, কোনো দৈব প্রেরণা বোধ করিনি। প্রকৃতির খেয়াল ছাড়া
এই বরফের জমাট স্তম্ভটির আর কি যে বিশেষত্ব তা ঠিক বুঝতে পারলাম না। স্বামীজি তাঁর অভিজ্ঞতার কোনো অংশ আমাকে হতে দেননি। তোমার এখনো চোখ ফোটেনি, তাই তুমি দেখতে পাওনি। তোমার মন প্রস্তুত নয়, তাই তুমি কিছু উপলব্ধি করতে পারোনি। হ্যাঁ, আমি তা স্বীকার করছি, কিন্তু আপনি আমাকে উদ্বুদ্ধ করবেন, আমাকে শেখাবেন। গুহার মধ্যে আপনার যখন অধ্যাত্ম অনুভূতি হলো, তখন আমাকেও যদি অনুপ্রাণিত করতেন। আমি ওখানে গিয়ে হতাশ হয়েছি। মার্গারেট, তুমি ছেলে মানুষের মতন কথা বলছো। নিবেদিতা বকুনি সহ্য করতে পারেন না। পৃথিবীর যে একমাত্র মানুষটির কাছে তিনি নিজেকে নিবেদন করার জন্য উন্মুখ হয়ে আছেন, তার কাছ থেকে কোনো কঠোর বাক্য শুনলে নিবেদিতার হৃদয় বিদীর্ণ হয়ে যায়। তিনি ঝরঝর করে কেঁদে ফেললেন। জো ম্যাকলাউড তাকে জড়িয়ে ধরলেও সে কান্না থামে না। জোর বুকে মুখ লুকিয়ে নিবেদিতা শিশুর মতন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। জো বিবেকানন্দর দিকে তাকিয়ে চোখের ইঙ্গিত দিলেন নিবেদিতাকে কিছু সান্ত্বনার কথা শোনানোর জন্য। বিবেকানন্দ বললেন, ও এখন কিছু বুঝতে পারছে না, কিন্তু এই তীর্থযাত্রা নিষ্ফল হতে পারে না। পরে কখনো এর সুফল নিশ্চয়ই উপলব্ধি করবে। বাল গঙ্গাধর তিলকের কারাদণ্ড উপলক্ষে খোদ লন্ডনেও আলোড়ন শুরু হয়েছিল। তিলক প্রকৃতই দোষী না নির্দোষ? র্যান্ড ও আয়ারস্টের হত্যাকারীরা ধরা পড়েছে, তাদের ফাঁসি হয়ে গেছে। ওই হত্যাকারীদের সঙ্গে তিলক কোনো রকম ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। বিনা প্রমাণে একজন বিশিষ্ট শিক্ষিত নাগরিক ও জননেতাকে শাস্তি দেওয়া ব্রিটিশ রুল অফ লয়ের বিরোধী। লন্ডনের বুদ্ধিজীবী সম্প্রদায় বিচার ব্যবস্থার ব্যভিচার সম্পর্কে স্পর্শকাতর। তাঁরা বললেন, প্লেগ উপলক্ষে বম্বে গভর্নমেন্ট সাধারণ মানুষের ওপর অহেতুক অত্যাচার ও উৎপীড়ন চালিয়েছে, নারীদের সম্ভ্রম হরণ করেছে। তিলক তার সমালোচনা করেছেন নিজের পত্রিকায়। সেটা কি অপরাধ? বিলিতি পত্রপত্রিকাগুলি সরকারের সমালোচনা করে না? স্যার উইলিয়াম ওয়েডারবার্ন নামে একজন উদারপন্থী পার্লামেন্ট সদস্য এই নিয়ে পার্লামেন্টে প্রশ্ন উত্থাপন করলেন। জ্বলন্ত ভাষায় তিনি বিভিন্ন ঘটনার বর্ণনা করে বললেন, এই ধরনের অত্যাচার শুধু মানবতা বিরোধী নয়, এর ফলে জগতের কাছে ইংরেজদের মর্যাদাও কিছুটা এও হয়ে যাবে না? তাঁর কথা শুনে প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোন এর উত্তরে জানালেন যে কলোনিগুলোতে অকারণ দমনপীড়নের নীতি ইংরেজ সরকারের নেই। ভারতের মহারাষ্ট্রে যে ধরনের ঘটনা ঘটেছে তার কোনো রিপোর্ট সরকার পায়নি। সত্যি যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে মাননীয় সদস্য স্যার ওয়েডারবার্ন তথ্য প্রমাণ পেশ করুন। সেগুলি বিবেচনা করে দেখার পর অবশ্যই বম্বে গভর্নমেন্টকে নির্দেশ পাঠানো হবে। ভারতের এই ঘটনাগুলির বিষয়ে ওয়েডারবার্নের প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই। ভারতের বহু সংবাদই লন্ডনে পৌঁছয় না। নেটিভদের পত্রপত্রিকাও স্বরাষ্ট্র দপ্তর ছাড়া অন্য কেউ দেখে না। ওয়েডারবার্ন এসব শুনেছেন গোখলে নামে ভারতীয় কংগ্রেসের এক নেতার কাছ থেকে। গোখলেই তাঁকে উত্তেজিত করেছেন। এখানকার কয়েকটি পত্রিকাতেও গোখলের উক্তি ছাপা হয়েছে। গোখলে কিছুদিন ধরে রয়েছেন লন্ডনে। তিনি নিজেও প্রত্যক্ষদর্শী নন। তাকে ওই সব ঘটনা সবিস্তারে লিখে জানিয়েছেন আরেক কংগ্রেস নেতা রানাডে। রানাডে একজন বিশিষ্ট ব্যক্তি, তার বিবরণ অসত্য মনে করার কোনো কারণ থাকতে পারে না। ওয়েডারবার্ন যখন গোখলের কাছে প্রমাণ চাইলেন তখন ওই চিঠিখানা দিলেই চুকে যেত, কিন্তু গোখলে অনেক বিবেচনা করে ওই চিঠির কথা প্রকাশ করলেন না। রানাডে কংগ্রেস রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও পেশায় তিনি হাইকোর্টের জজ। এই ঘটনার সঙ্গে তার নাম জড়িত হলে তিনি সরকারের কোপে পড়বেন। কিন্তু গোখলের মুখের কথাই যথেষ্ট নয়। পরবর্তী পার্লামেন্টের অধিবেশনে ওয়েডারবার্ন তাঁর অভিযোগের তথ্য প্রমাণ দাখিল করতে না পারায় কিছুটা অপদস্থ হলেন। সে প্রসঙ্গ সেখানেই চাপা পড়ে গেল। এরপর গোখলে যখন স্বদেশে ফিরলেন তখন জাহাজ ঘাটাতেই বম্বের পুলিশ কমিশনার এসে দাঁড়ালেন তার মুখোমুখি। তাঁর বিরুদ্ধে অভিযোগ,
আপনি বোম্বে গভর্নমেন্টের বিরুদ্ধে লন্ডনে অযথা অপবাদ ছড়িয়েছেন, ভিত্তিহীন অভিযোগ দাখিল করেছেন। এজন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। বেলেতে আমি বম্বে গভর্নমেন্টের বিরুদ্ধে যা বলেছি তা আমি নিজে সত্য বলে জেনেছি বলেই বলেছি, কিন্তু তার প্রমাণ দিতে আমি অপারগ। সেজন্য যদি আমাকে ক্ষমা চাইতে হয় আমি ক্ষমা প্রার্থী। এই ক্ষমা প্রার্থনার কথা চতুর্দিকে রটে যাওয়ায় অনেকে ছি ছি করতে লাগলো। গোখলে নিজে যেসব ঘটনাকে সত্য বলে মনে করেছেন তা প্রকাশ করার জন্য তিনি ক্ষমা চাইতে যাবেন কেন? বিলেতে বসে তিনি প্রমাণ দাখিল করতে পারেননি, কিন্তু মহারাষ্ট্রে পৌঁছানোর পর তো সেই সব অত্যাচারের প্রমাণ সব দিকে জাজ্জল্যমান। অমরাবতীতে কংগ্রেসের অধিবেশনে গোখলে যখন বক্তৃতা দিতে উঠলেন, তখন বহু সংখ্যক প্রতিনিধি খিসির শব্দ করতে লাগলো। অপমানিত হয়ে গোখলে মধ্যপথে বসে পড়লেন। এই অমরাবতী কংগ্রেস অধিবেশনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, আমরা তিলককে নিরপরাধ মনে করি। প্রিভি কাউন্সিল পর্যন্ত তিলক দোষী সাব্যস্ত হওয়ার পর কংগ্রেসের এই অভিমত। কিন্তু তিলককে অবিলম্বে কারামুক্ত করতে হবে, সরকারের কাছে এরকম দাবি জানাবার মতন মনোবল কংগ্রেস নেতাদের নেই। তিলকের জন্য তারা অস্ত্র বর্ষণ করতে পারেন মাত্র। ওদিকে বিলেতের পার্লামেন্টে কোনো সুরাহা না হলেও বুদ্ধিজীবীদের ক্ষোভ মিটল না। তাদের মুখপাত্র হিসেবে ঋষি কল্প পণ্ডিত ম্যাক্স মুলার স্বয়ং মহারানী ভিক্টোরিয়ার কাছে আবেদন জানালেন। তিনি লিখলেন, তিলকের কারাদণ্ড শুধু একজন ব্যক্তি বিশেষকে শাস্তি দেওয়া নয়, সমগ্র মানব জাতির পক্ষে গ্লানিকর। মহারানী তাঁর এই ভারতীয় প্রজাটিকে অবিলম্বে মুক্তি দেবার আদেশ জারি করলেন। সেই আদেশ বম্বে গভর্নমেন্টের কাছে পৌঁছবার পরও তারা একটা শর্ত প্রয়োগ করতে চাইল। তিলককে বলা হলো, তিনি তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করলে তাকে এখনই বাড়ি ফিরতে দেওয়া হবে। ক্ষমা চাইবেন তিলক? কারাগারে বসেই তিনি গোখলের ক্ষমা প্রার্থনার কথা শুনে মর্মাহত হয়েছিলেন। তিলক ভাবলেন, যারা রাজনীতি করে তাদের যখন তখন বিপদের সম্ভাবনা অনিবার্য, সেজন্য প্রস্তুত থাকতেই হয়। আর যে জনসাধারণের সেবক, কোনো সংকটের সময় তারা শোচনীয় ভীরুতা দেখালে সেই জনসাধারণের সামনে আর কোনো আদর্শ থাকে না। ইংরেজ সরকার ক্ষমা চাওয়ার প্রস্তাব দিয়ে ভারতীয় নেতাদের অপমানিত করতে চাইছে। কাজেই তিলক সরাসরি সে প্রস্তাব অগ্রাহ্য করলেন। কিন্তু মহারানীর নির্দেশ অমান্য করা যায় না। তিলকের মেয়াদ পূর্ণ হতে তখনও 6 মাস বাকি। তাকে বিনা শর্তে ছেড়ে দেওয়া হল। সসম্মানে মাথা উঁচু করে তিলক বেরিয়ে এলেন কারাগারের বাইরে। প্লেগ মামলায় তিলকের মুক্তির পর অন্যান্য কয়েদিদেরও একে একে ছেড়ে দেওয়া হতে লাগল। 2 মাস বাদে ছাড়া পেয়ে গেল ভরত সিংহ। কারাগারের গারদের দরজা গলে বেরিয়ে আসার সময় ভরত বেশ বিস্মিত হয়েছে। শুধু মুক্তিই পাইনি, আমার সমস্ত জিনিসপত্র ফেরত দেওয়া হয়েছে তো বটেই, একটি নতুন কম্বল এবং বেশ কিছু অর্থও দেওয়া হয়েছে আমাকে। আসলে জেলখানার বন্দীদের প্রতিদিন ঘানি ঘুরিয়ে তেল বার করার কাজ করতে হয়। সেই পরিশ্রমের বেতনও নির্দিষ্ট আছে। সেই বেতন হিসেবে ভরত পেয়েছে 120 টাকা। ভরত ভাবল, বিচিত্রই সরকারের নীতি। এরা বিনা অপরাধে মানুষকে জেলে ভরে রাখে, আবার ছেড়ে দেওয়ার সময় অযাচিতভাবে কিছু টাকাও হাতে তুলে দেয়। এই 1 বছরের কিছু বেশি সময় ভরত একবারও চুল কাটেনি, মুখ মুন্ডন করেনি। তার মাথা ভর্তি চুলে জট বাঁধা, মুখখানি দাড়ি গোঁফে প্রায় ঢাকা। জেলখানার বাইরে তার অন্য কারুর অপেক্ষা করার প্রশ্নই ওঠে না। পুনা শহরের একজন মানুষকেও সে চেনে না, শহরটিও তার অজানা। সে একটা কাপড়ের পুঁটুলি বগলে নিয়ে অনির্দিষ্টভাবে হাঁটতে লাগল। মনে মনে সে ভাবছে, চুলদাড়ি সব কেটে ফেলবো না রাখবো, এটা আমার ভবিষ্যৎ জীবনের ধারার ওপর নির্ভর করছে। যদি আগের মতন তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, তাহলে এগুলি রেখে দেওয়াই সুবিধাজনক। সাধু হও বা না হও, অঙ্গবস্ত্র গেরুয়া রঙে ছাপিয়ে নিলে আর বড় বড় চুলদাড়ি রাখলেই লোকে সাধু বলে ধরে নেয়।
কিছুটা মান্য করে। যে কোনো মন্দিরে আশ্রয় নিলে আহার জুটে যায়। এইভাবে ভ্রমণেরও একটা নেশা আছে। সংসার চিন্তা নেই, কোনো দায়িত্ববোধ নেই, শোক তাপ ভোগ করতে হয় না। সারাটা জীবনই ঘুরতে ঘুরতে কাটিয়ে দেওয়া যায়। অথবা সমাজের মধ্যেও ফিরে যেতে পারি। আপাতত আমার অর্থ সংকট নেই, নিজের সঞ্চিত কিছু এখনো আছে। উপরন্তু জেলখানা থেকে আরো কিছু পেয়েছি। কোথাও ঘর ভাড়া নিয়ে বছর খানেকের মতন আমার চলে যেতে পারে। এর মধ্যে কিছু উপার্জনের ব্যবস্থা করাও অসম্ভব নয়। কিন্তু কোথায় যাব আমি? আমার ভাগ্যই যে মন্দ। যেখানেই আমি ভিত গাড়তে যাই সেখানেই কিছু না কিছু বিপদ ঘটে। আমাকে যারা জড়িয়ে থাকে তারাই বিপর্যস্ত হয় বেশি। ত্রিপুরা থেকে আমি বিতাড়িত। বাংলাদেশে আমার স্থান হলো না। ওড়িশায় চরম আঘাত পেয়েছি। তবে কি এই পুনাতেই থেকে যাব? এই অচেনা শহরে আমি শুরু করতে পারি আমার নতুন জীবন। ভরতের চুলে শুধু জট পড়েনি, উকুনও হয়েছে। জেলখানায় ঘ্যাস ঘ্যাস করে মাথা চুলকোতে চুলকোতে এক একটা করে উকুন ধরে পুটপুট করে টিপে মারা ছিল সময় কাটাবার একটা উপায়। উকুনগুলি এখন দাড়ির মধ্যেও ঘুরে বেড়ায়। এক চৌরাস্তার মোড়ে একজন ক্ষৌরকারের সামনে দুটি লোককে উবু হয়ে বসে থাকতে দেখে ভরত মনস্থির করে ফেলল, আপাতত এই কেশরাজি সম্পূর্ণ নির্মূল করে না নিলে উকুন তাড়ানো যাবে না। ভরত বসে পড়ল সেখানে। 1 ঘন্টা আগে পরে ভরতের চেহারা সম্পূর্ণ রূপান্তরিত হয়ে গেল। ন্যাড়া মাথায় রোদ পিছলে যাচ্ছে, চকচকে গাল, শুধু গোঁপটি রেখে দিয়েছে, না হলে পুরুষত্ব বজায় থাকে না। শরীর বেশ হালকা বোধ হল এবং সাধু হয়ে ঘুরে বেড়াবার ইচ্ছেটাও চলে গেল। কারাগারে এই শরীর অনেক নির্যাতিত হয়েছে, এখন কিছুদিন আরাম করা যাক। গণেশখিন্ডের কাছে একটি মাঝারি ধরনের হোটেলে সে ঘর ভাড়া নিল। সেপ্টেম্বর মাস, বাতাসে তাপ নেই, আবহাওয়া অতি মনোরম বলে সাহেব মেমরা এই শহরটিকে বেশ পছন্দ করে। সাহেবদের অনেক বাড়ি চোখে পড়ে। এখানে হোটেলের সংখ্যাও কম নয়। বিলিতি কেক, বিস্কুট, পাউরুটির দোকান যত্রতত্র। কিছু কিছু ধনী পার্সিও এখানে অট্টালিকা নির্মাণ করেছে। বাদবাকি মহারাষ্ট্রীয় অধিবাসীরা অধিকাংশই বড় গরিব। 2 দিন ধরে পুনার পথে পথে ঘুরে ভরত ঠিক করল, হোটেল ছেড়ে আমি এখানেই একটা বাসা ভাড়া নেব। বেশ কয়েকটি বাড়ির দরজায় আমি টু লেট লেখা বোর্ড ঝুলতে দেখেছি। সেই দিনই সন্ধেবেলা পুলিশের এক সেপাই এসে বলল, ভরতকে একবার কোতোয়ালিতে যেতে হবে। প্রত্যেক হোটেলের রেজিস্টারে পুলিশ এসে নবাগতদের নামধাম পরীক্ষা করে। সাহেব হত্যার জের এখনো চলছে। চতুর্দিকে গোয়েন্দারা ঘুরছে ষড়যন্ত্র আবিষ্কারের জন্য। কোতোয়ালিতে নিয়ে আসার পর ভরতকে জিজ্ঞেস করা হলো সে কোথা থেকে এসেছে এবং পুনায় কি উদ্দেশ্যে আগমন। মিথ্যে কথা বললে আরো জটিলতা বাড়তে পারে। তাই ভরত জানালো যে, আমি জেল খাটা কয়েদি। আমাকে ধরা হয়েছিল নাগপুরে। চাপেকার ভাইদের সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক প্রমাণিত হয়নি। তাদের আমি চিনি না। আমি মারাঠি ভাষাও জানি না। আমাকে ধরে রাখা হয়েছিল সন্দেহের বশে। সদ্য বেকসুর খালাস পেয়েছি। এখানে অবশ্য ভরতকে মারধর করা হলো না। একজন দারোগা মোটামুটি ভদ্রভাবেই তাকে জেরা করতে লাগলো। এক সময় সে জিজ্ঞেস করল, তুমি ইংরেজি জানা যুবক, তুমি ছাড়া পাওয়ার পর কর্মস্থলে ফিরে না গিয়ে পুনায় রয়ে গেলে কেন? আমার উপস্থিত কোনো জীবিকা নেই। পুনায় চাকরি খুঁজবো ঠিক করেছি। বেশ, তুমি যদি সরকারের বাধ্য প্রজা হয়ে শান্তিপূর্ণ জীবন কাটাতে চাও তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে তোমাকে প্রতি সপ্তাহে 1 দিন করে থানায় হাজিরা দিয়ে যেতে হবে। হোটেল কিংবা বাসা বদল করলে থানায় অবশ্যই জানিয়ে যাবে। এর হেরফের ঘটলে তোমার কপালে আবার দুঃখ আছে। আর
আমি যদি পুনা ছেড়ে একেবারেই চলে যেতে চাই, তার অনুমতি পাবো কি? অবশ্যই পাবে, তাহলে তো আমাদের ঝঞ্ঝাট চুকে যায়। এরপর তুমি যেখানে যাবে সেখানকার পুলিশের দায়িত্ব তোমার উপর নজর রাখার। আমার পরামর্শ যদি শোনো, মহারাষ্ট্র থেকে অনেক দূরে চলে যাওয়াই তোমার পক্ষে মঙ্গল। এখানে আবার কোনো গোলযোগ হলে তোমার মতন লোকেদেরই প্রথম সন্দেহ করে ধরা হবে। দিল্লি যাও, লখনৌ যাও, কলকাতা যাও, সেখানে কেউ তোমাকে দাগি বলে চিনবে না। অতএব পুনার পাটও চুকে গেল। আরও একটি প্রদেশও ভরতের পক্ষে অপয়া। তাহলে এবার সে কোথায় যাবে? ভরতের মনে পড়ল পাটনার কথা। সেই শহরটি আমার ভালো লেগেছিল, সেখানে গিয়ে একবার ভাগ্য পরীক্ষা করলে কেমন হয়? এক প্রস্থ বিলিতি পোশাক কিনে ভরত ধুতি কুর্তা ছাড়ল। পুরনো জামা কাপড়গুলো ফেলেই দিল সে। আগেকার কিছুই আর রাখবো না। পুলিশের নজর এড়াবার জন্য আমাকে ভদ্রলোক সাজতে হবে। ইংরেজিতে কথা বলার জন্যই থানার দারোগাটি আমাকে তাচ্ছিল্য করতে পারেনি। থার্ড ক্লাসের বদলে সেকেন্ড ক্লাসের টিকিট কেটে ভরত পশ্চিম ভারত ছেড়ে রওনা দিল পূর্ব ভারতের দিকে। ট্রেনের কামরার এক কোণে বসা একটি যুবকের দিকে তার দৃষ্টি আকৃষ্ট হলো প্রথম থেকেই। যুবকটির চেহারায় অবশ্য কোনো বৈশিষ্ট্য নেই। রোগা পাতলা, মধ্যম আকৃতি, মুখে অস্পষ্ট বসন্তের দাগ, ঢিলেঢালা প্যান্ট ও কোট পরা, মাথায় টুপি। কিন্তু তার ধরন ধারণ বিচিত্র। সে একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে, সঙ্গে দু তিনখানি বই। একবার একটি বইয়ের কয়েক পৃষ্ঠা পড়ে আবার অন্য বই খুলছে। কখনো তার হাত থেকে পড়ে যাচ্ছে দেশলাই, কখনো বই খসে পড়ছে। কেউ তার পাশে বসলে সে সংকুচিতভাবে সরে যাচ্ছে একপাশে। কেউ তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে সে মাথা নেড়ে ইংরেজিতে শুধু বলছে নো নো। ভরত তাকে বহুক্ষণ ধরে দেখে বোঝার চেষ্টা করলো যুবকটির কোন জাত। মনে মনে ভাবতে লাগলো, ড্যাশ ফিরিঙ্গি। কারণ একটা স্টেশনে 2 পয়সার চিনেবাদাম কেনার সময়ও সে বাদামওয়ালার সঙ্গে ইংরেজিতে কথা বলেছে। একবার সে বাথরুমে যাবার জন্য উঠে দাঁড়াতেই তার কোল থেকে বইগুলো পড়ে গেল মেঝেতে। সেগুলো তুলতে গিয়ে তার কোটের পকেট থেকে পড়ে গেল রুমাল। তারপর সে যখন ভরতের পাশ দিয়ে চলে যাচ্ছে, ভরত দেখল তার প্যান্টের পকেট থেকে মানি ব্যাগটা বেরিয়ে অনেকখানি ঝুলে আছে। ভরত বলল, মাইন্ড ইওর পার্স। যুবকটি থমকে দাঁড়িয়ে মানি ব্যাগটা ভালো করে ঢুকিয়ে বলল, থ্যাঙ্কস। কামরায় বেশি লোক নেই। বাইরের আকাশে শেষ বিকেলের আলো। ট্রেন চলছে একটা জঙ্গলের পাশ দিয়ে। ভরত উঠে এসে জানলার পাশে বসল। তারপর যুবকটির রেখে যাওয়া বইগুলির দিকে তাকিয়ে সে চমকে উঠল। আরে, উপরের বইটি তো বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল। বাবা, ড্যাশ ফিরেঙ্গিরাও এখন বাংলা উপন্যাস পড়ছে নাকি? ভরত কতদিন বাংলা পড়েনি, কোনো বই পড়েনি। বই দেখার পরই তার জেগে উঠল পাঠ তৃষ্ণা। ইচ্ছে হলো প্রিয় লেখকের বইখানি নিয়ে একবার উল্টে পাল্টে দেখতে, কিন্তু না জিজ্ঞেস করে নেওয়া উচিত নয়। যুবকটি ফিরে আসার পর ভরত বিনীতভাবে বলল, আমি আপনার এই বইটি কিছুক্ষণের জন্য দেখতে পারি? আশ্চর্য যে যুবকটি ভরতের কথা বুঝতে পারল না। অবাক হয়ে বলল, হোয়াট? ওই আবার কি? বাংলা বই সঙ্গে রেখেছে অথচ বাংলা বোঝে না। ভরত মনে মনে একথা ভেবে এবার ইংরেজিতে বলল, মে আই বরো দিস বুক ফর সাম টাইম? ভরতের ন্যাড়া মাথা দেখে বোধ হয় যুবকটির একটু খটকা লেগেছে। তাই কয়েক পলক তার দিকে তাকিয়ে থাকার পর বলল, ও ইয়েস, অফ কোর্স। গোয়িং ফার? আপ টু পাটনা। যুবকটি এবার ভরতের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, I am A. Ghosh, coming from Baroda, going to Deoghar. আমার নাম ভরত কুমার সিংহ, পুনা থেকে আসছি। আপনি বাঙালি তা আগে বুঝতে পারিনি। ঘোষ পদবি তো বাঙালি ছাড়া হয় না। Say that again. বলছিলাম আপনি বাঙালি তা আগে বুঝতে পারিনি। ঘোষ পদবি তো বাঙালি ছাড়া হয় না। Yes, Bengali by birth.
এবার সে ভরতের দিকে সিগারেটের প্যাকেটটি এগিয়ে দিল। ভরত এককালে চুরুট টানা অভ্যেস করেছিল, ছেড়েও দিয়েছে অনেকদিন। জেলখানায় বিড়ি জোগাড় করার জন্য অন্য কয়েদিদের কত কাণ্ডই না করতে দেখেছে সে। ভরতের আর নেশা নেই, তবু সে প্রত্যাখ্যান করল না, একটি সিগারেট নিল। কৌতূহল দমন করতে না পেরে সে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি বাংলা বই পড়েন আর বাংলা বুঝতে পারেন না? অ্যাকচুয়ালি নো। বাংলা না বুঝলে বাংলা পড়েন কি করে? বাংলা পড়েন, তাও বঙ্কিমচন্দ্রের বই, অথচ বাংলা বলেন না? যুবকটি এবারেও ইংরেজিতেই ভরতকে বলল, আমি বাংলা ভাষা বুঝতে পারি, বলতে গেলে অনেক ভুল হয়, তাই অশিক্ষিতের মতন কোনো ভুল ভাষা বলার চেয়ে না বলাই ভালো। বাঙালিরা বড় দ্রুত কথা বলে, তাই তাদের মুখের ভাষা বুঝতে আমার একটু অসুবিধা হয়। আমি বহুকাল দেশ ছাড়া। কথায় কথায় যুবকটির সঙ্গে ভরতের বেশ ভাব হয়ে গেল। তার পুরো নাম অরবিন্দ ঘোষ, বরোদায় বড় চাকরি করে, গাইকোয়াড়ের ব্যক্তিগত সচিব এবং একটি কলেজেও পড়ায়। দেওঘরে সে তার অসুস্থ মাতামহকে দেখতে যাচ্ছে। আপনি কত বছর বরোদায় আছেন? এই বছর 7 হলো। এর মধ্যে বাংলা ভুলে গেলেন? আমিও প্রায় 7 বছর বাংলার বাইরে আছি। অরবিন্দ হাসল। তার জীবন কাহিনী অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হবে। জীবনে মাতৃস্নেহ কাকে বলে সে জানে না। প্রায় জ্ঞান হবার পর থেকেই সে দেখেছে যে তার মা পাগল। আমার বাবা ছিলেন বিলেত ফেরত বিখ্যাত ডাক্তার, খুলনা সিভিল সার্জন, আচার ব্যবহারে একেবারে পাক্কা সাহেব। সন্তানদের তিনি পুরোপুরি ইংরেজ তৈরি করতে চেয়েছিলেন, তাই আমার 6 বছর বয়সে আমাকে আমার 2 দাদার সঙ্গে পাঠিয়ে দেওয়া হয় দার্জিলিং এর লরেটো কনভেন্টে। আর সেখানে 2 বছর পড়াশোনা করার পর সমগ্র ঘোষ পরিবার চলে যায় লন্ডনে। আর সেখানেই জন্ম নেয় আমার আরেকটি ভাই বারীন্দ্র। সেই শিশুটিকে নিয়ে বাবা মা ফিরে এলেন দেশে, আর আমরা 3টি সন্তান ইংল্যান্ডেই রয়ে গেলাম। তখন আমার বয়স মাত্র 7 বছর। তারপর টানা 14 বছর থেকে গেলাম ইংল্যান্ডে। মাঝখানে একবারও দেশে ফেরার সুযোগ ঘটেনি। প্রথম বাবা টাকাও পাঠাতেন, কিন্তু পরের দিকে তাও বন্ধ হয়ে যায়। বাবার সঙ্গে আর কখনো দেখা হয়নি আমার। বিলেতেই পরিচয় হয় বরোদার রাজা গাইকোয়াড়ের সঙ্গে। তিনি চাকরি দিয়ে এই দুর্ধর্ষ ছাত্রটিকে নিজের রাজ্যে নিয়ে আসেন। একেবারে বাচ্চা বয়সে হাতে খড়ির সময় বাংলা অক্ষর জ্ঞান হয়েছিল, সেটাকে সে অতি কষ্টে স্মৃতিতে ধরে রেখেছে। বিলেতে প্রথম দিকে বেশ কয়েক বছর আমি ছিলাম এক ইংরেজ পরিবারে। তখন থেকে আর বাংলায় কথা বলার সুযোগ হয়নি। আর বরোদাতেও বাঙালি কোথায়, কথা বলার চর্চা নেই বলে বাংলা বলতে একেবারে ভুলে গেছি, কিন্তু বাংলা বই পড়া আমি ছাড়িনি। আশ্চর্য, খুবই আশ্চর্য। 14 বছর বিলেতে থেকেও আপনি বাংলা ভাষা ভোলেননি, অথচ 2-4 বছরের জন্য গিয়েও তো দেখি অনেকে ভুলে যায়। ভরতের একথা শুনে অরবিন্দ আবার ইংরেজিতেই বলল, আর বঙ্কিমবাবুর মতন উপন্যাস পৃথিবীতে কজন লিখেছে না? বাংলা সাহিত্য আমাদের গর্বের বিষয়। আপনি রবিবাবুর কবিতা পড়েছেন? নাম শুনেছি, তবে এখনো পড়া হয়নি। এবারে কলকাতায় গিয়ে গোটা কত বাংলা বই কিনে আনতে হবে। তবে তা আপনি পাটনায় কোন কার্যের সঙ্গে জড়িত? এবার ভরত আপন মনে হাসল। তার জীবন কাহিনীও কম বিচিত্র নয়। সে মাতৃস্নেহ পায়নি, পিতৃ পরিচয় দেওয়ার উপায় নেই। নিজের জীবনটাকে নিজের সাধ্যে গড়ে তোলার কত চেষ্টা করেছে সে, বারবারই ব্যর্থ হয়েছে। কিন্তু এসব কথা সদ্য পরিচিত একজনকে শোনাবার কোনো মানেই হয় না। তাই সে বলল, আপাতত কিছু নেই, সেখানে আমি চলেছি জীবিকার সন্ধানে। পাটনা শহরে বুঝি চাকরি বাকরির অনেক সুযোগ আছে? না, সেরকম কিছু না, তবে কোথাও তো যেতে হবে। একসময় পাটনায় কিছুদিন ছিলাম, এই সেখানে গিয়ে কিছু একটা জোটাবার চেষ্টা করব। তাহলে আপনি বরোদায় চলে আসুন, সেখানে ইংরেজি জানা লোকের চাকরির অভাব হয় না। মহারাজের সঙ্গে আমার পরিচয় আছে, তিনি আমার সুপারিশ অমান্য করবেন না। আর আমারও সুবিধা হবে, আপনার সঙ্গে বাংলায় কথা বলার চর্চা করা যাবে। আপনি বরং আমার সঙ্গেই বরোদা চলুন,
দেওঘরে আমার মামার বাড়িতে কয়েকদিন থেকেই আমি ফিরবো, তো আপনিও দেওঘরে আমার মামার বাড়িতেই থাকবেন। কিন্তু আমার যে পাটনা পর্যন্ত টিকিট। তাতে কি হয়েছে? টিকিট পরীক্ষককে বলে সেটা অনায়াসে জাসিডি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যায়। খুব ভালো হবে। আমি ভালো করে বাংলা শেখার জন্য একজন লোক সত্যিই খুঁজছিলাম। ভরত রাজি হয়ে গেলেও আরো কিছুক্ষণ গল্প করার পর সে মত বদলে ফেলল। এই যুবকটির সঙ্গে তার মাতুলালয় পর্যন্ত যাওয়া তার মনোপুত হল না। তাছাড়া আমি যে একজন জেল ফেরত দাগী, সে কথাটা জানালে এর কিরকম প্রতিক্রিয়া হবে কে জানে। সেই পরিচয়টা এখনই জানানো উচিত কিনা সে সম্পর্কেও মনস্থির করতে পারল না ভরত। আবার সে কথা সম্পূর্ণ গোপন করে যাওয়াও ন্যায়সঙ্গত নয়। ভরত একসময় বলল, আপনার প্রস্তাব খুবই আকর্ষণীয়, তবে পাটনায় আমার কিছু ব্যক্তিগত কাজ আছে। আমি পরে কোনো সময় বড়দায় গিয়ে আপনার সঙ্গে দেখা করব। নমস্কার। পাটনায় নেমে গেল ভরত। অরবিন্দ জাসিডি পৌঁছল ভোরবেলা। একটা টাঙা ভাড়া নিয়ে সে চলল দেওঘরের দিকে। সঙ্গে একটি সুটকেস আর একটি কাগজের বাক্স ভর্তি সিগারেটের প্যাকেট। মাতুলালয়ে পৌঁছে সে স্নান সেরে নিয়ে পোশাক বদল করল। কোট প্যান্টের বদলে আমেদাবাদ মিলের কর্কশ সুতোর মোটা ধুতি, গায়ে সেই রকমই একটা মোটা কাপড়ের মেরজাই, টুপি খোলা মাথায় ইংরেজ কবিদের মতন ঘাড় ছাড়িয়ে দেওয়া লম্বা বাবরি চুল। তাড়াতাড়ি একটা সিগারেট টেনে নিতে নিতে সে এ বাড়ির একজনকে জিজ্ঞেস করল, বাড়িন কোথায়? তাকে দেখছি না তো। সে কি বাড়িতে থাকে? ছুটে ছুটে বেরিয়ে যায়। গেছি বুঝি সেই বেশ্যাটার কাছে? সে মাগিটা যে বারবার আসে এখানে। অরবিন্দ একটুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে গেল। এই ছোট ভাইটিকে বহু বছর অরবিন্দ চোখেই দেখেনি। দেশে ফেরার পরেও দেখা হয়েছে মাত্র 2-1 বার, তাও ওই অল্প সময়ের জন্য। ভালো করে পরিচয়ই হয়নি, তবু তো রক্তের সম্পর্কে নিজের আপন ভাই। বারিন এখন কৈশোর ছাড়িয়ে যৌবনে পদার্পণ করতে চলেছে। দেওঘরে এলেই তার নামে অনেক নালিশ শুনতে হয়। সিগারেট ফেলে দিয়ে অরবিন্দ তার দাদা মশাইয়ের ঘরে ঢুকল। অরবিন্দর মাতামহ রাজনারায়ণ বসু কিছুদিন যাবৎ পক্ষাঘাতে শয্যাশায়ী। চুলদাড়ি কাশফুলের মতন সাদা, চেহারাটা ছোট্ট হয়ে গেছে। ডান দিকটা একেবারে অবশ, কোন রকমে বাঁ হাতটা তুলতে পারেন, কিন্তু তার চোখ মুখ দেখলে কে বলবে তিনি অসুস্থ। সর্বদা হাস্যময়, এখনো যেন তিনি পরিপূর্ণ জীবন রস উপভোগ করে যাচ্ছেন। নাতিকে দেখে তিনি সোল্লাসে বললেন, এরে ওরা নাকি? ওরা তুই এসেছিস? আমি খবর পেয়ে গেছি। আয় আয় আয়, একটু কাছে আয়, বস, একটু ছুঁয়ে দেখি কত বড় বিদ্যা দিগ্গজ নাতি আমার। বৃদ্ধ তার পুরনো স্নেহমাখা বাঁ হাতখানি তুলে দৌহিত্রের চিবুক ছুঁয়ে আদর করলেন। তারপর জিজ্ঞেস করলেন, আরে তোর বয়স কত হলো রে? এই 27 চলছে। নাতির বয়স শুনে রাজনারায়ণ চক্ষু বিস্ফারিত করে বললেন, 27? বলিস কি? এখনো মেয়ের বাপেরা তোকে আস্ত রেখেছে? একে তো বিদ্যের জাহাজ, তার উপরে রাজ সরকারের চাকরি। এমন সুপাত্রের গলায় কেউ ফাঁস পরায়নি। তুই যে মেম বিয়ে করে আসিসনি, এই আমার 7 পুরুষের ভাগ্যি। তাহলে তোর জন্য পাত্রী দেখি। তোর বেশ ধুমধাম করে বিয়ে হবে। অনেকদিন পর কবজি ডুবিয়ে মাংস খাবো। কি বল? এখনো আমার বিয়ে করার সময় হয়নি দাদামশাই। রাজনারায়ণ সে কথা শুনতে না পারার ভান করে বললেন, আমাদের সমাজ থেকে একটি উপযুক্ত পাত্রী ঠিক করে ফেলা যাক। বাঙালি মেয়েরা এখন অনেক লেখাপড়া শিখছে, তোর অযোগ্য হবে না। তোর বাপের সঙ্গে তোর মায়ের কত ঘটা করে বিয়ে দিয়েছিল। আমাদের ব্রাহ্ম সমাজে অত জাঁকজমকের বিয়ে আগে হয়নি। কত আশা ছিল,
তোর বাপ ব্রাহ্ম সমাজের একজন নেতা হবে, কিন্তু বিলেতে গিয়ে তার যে কি মতিভ্রম হলো, ধর্ম কর্ম সব গোল্লায় গেল। তুই যে এত বছর বিলেতে কাটিয়ে এলি, তুই তো সাহেব সাজিসনি, এই তো দিব্যি ধুতি পরেছিস বাপু। তবে তোকে ভালো করে বাংলাটা শিখতে হবে। আমার সঙ্গে ইংরেজি বলছিস, তা বলে কি বউয়ের সঙ্গে বলবি নাকি? বাঙালি মেয়ের সঙ্গে ইংরেজি বাক্যে কি প্রণয় হয়? হ্যাঁ, তুই মাস্টার রেখে বাংলা শিখবি? সুকুমার বলছিল, দীনেন্দ্র কুমার রায় নামে এক ছোকরা পত্রপত্রিকায় লেখে টেকে, তার বড় অভাব, সে কাজ খুঁজছে। তাকে বড়দায় নিয়ে জানা, ওরা কি আর কিছু মাস মাইনে দিবি? বৃদ্ধ আপন মনে অনেক কথা বলে যেতে লাগলেন। অরবিন্দ শ্রোতা। রাজনারায়ণ শুধু নিছক ব্যক্তিগত বা পারিবারিক কথাই বলেন না, এই অশক্ত শরীরেও দেশ ও সমাজের কথা চিন্তা করেন। প্রসঙ্গত ব্রাহ্ম সমাজের বর্তমান হাল, তিলকের মুক্তি, স্ত্রী শিক্ষা, দুর্ভিক্ষ এসবও এলো। বুঝলি, নরেন নামে ছেলেটি বিবেকানন্দ নাম নিয়ে বিদেশে দিগ্বিজয় করে এসেছে। সে দেওঘরে প্রায় আসে, এলেই দেখা করে যায়। একবার এই তো কিছুদিন আগেই এসেছিল, বারান্দায় নিজে রান্না করে খেলো। যেমন তেজস্বী তেমনই বিনীত ছেলেটি। তুই একবার জানা তার সঙ্গে আলাপ করতে। হ্যাঁ রে, ওরা ওই কংগ্রেসের নেতারা তোকে ডাকেনি? সেটা তো ইংরেজি বলিয়ে কইয়েদেরই আখড়া। তোর মতন একজন বিলেত ফেরতাকে তারা দলে টানতে চায়নি। এই কংগ্রেসের দ্বারা দেশের কিঞ্চিত মাত্র উপকার হবে না। এরা সরকারের কাছে শুধু ভিক্ষে চায়। তুই কি রাজনীতি নিয়ে চিন্তা করিস নাকি? অনেকক্ষণ কথা বলেছো দাদামশাই, তুমি ক্লান্ত, এখন একটু ঘুমাও। বাইরে এসে সিগারেট ধরিয়ে অরবিন্দ ছোট ভাইয়ের জন্য অপেক্ষা করতে লাগল। বারিন ফিরল প্রায় দুপুরের দিকে। শাসনের সুরে নয়, শান্তভাবে অরবিন্দ জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলি ঘুম থেকে উঠেই? রাঙামার কাছে। আপনি যে আসবেন তা আমাকে কেউ বলেনি। তোর আজ স্কুল নেই? কি করব, রাঙামা যে কিছুতেই না খাইয়ে ছাড়লো না। সিজদা, আমার এ বাড়িতে থাকতে ইচ্ছে করে না। মামারা আমাকে মারে, বুড়ো দাদু ছাড়া আর কেউ ভালো করে কথা বলে না। আমি রাঙামার কাছে চলে যাব, আপনি বলে দিলে হয়। অরবিন্দ কোনো উত্তর দিতে পারল না। এই ছোট ভাইটির ভাগ্য তার চেয়েও অনেক বেশি বিড়ম্বিত। বাড়ির মাতৃস্নেহ তো পায়নি বটেই, তার বদলে পেয়েছে অত্যাচার। মা তার কাছে বিভীষিকা। অনেক চিকিৎসা করেও পাগল বউকে সুস্থ করা গেল না দেখে ডাক্তার কৃষ্ণধন ঘোষ তার স্ত্রী স্বর্ণলতা আর দুটি ছেলে মেয়েকে দূরে সরিয়ে দিলেন। আত্মাভিমানবশত বউকে বাপের বাড়ি পাঠালেন না। এই দেওঘরের কিছুটা দূরে রোহিণীতে একটি বাগান বাড়ি ভাড়া করে স্বর্ণলতার সঙ্গে বারিন ও তার বোনকে রাখার ব্যবস্থা করলেন। উন্মাদিনী সেই দুটি ছোট ছোট ছেলেমেয়েকেই এক এক সময়ে অসম্ভব মারধর করতেন, আর তাদের কান্না দেখলে খলখল করে হাসতেন। কেউ তাকে বাধা দিতে সাহস করত না। পাগলি মেম সাহেব বলে সবাই তাকে ভয় করত। বাড়ির মধ্যে দৈবাত কেউ ঢুকে এলে স্বর্ণলতা ছুরি নিয়ে তাকে তাড়া করতেন। ছেলেমেয়ে দুটির লেখাপড়া শেখাবারও কোনো ব্যবস্থা হল না। কেডি ঘোষ তখন কলকাতায় একটি রক্ষিতা রাখলেন আর মদের বোতলকে নিত্যসঙ্গী করে নিলেন। তিনি অবশ্য খুলনায় গরিবদের মধ্যে কিছু কিছু দান ধ্যান করতেন বলে তার বেশ জনপ্রিয়তাও ছিল। এদিকে শিশু দুটি অনাদরে অবহেলায় বাড়তে লাগল আগাছার মতন। তাদের পালাবারও উপায় ছিল না। দারোয়ান কখনো নদীর বাঁক থেকে, কখনো মাঠের মধ্য থেকে সেই ভীত সন্ত্রস্ত বালক বালিকা দুটিকে চুলের মুঠি ধরে টেনে আনত। কেডি ঘোষ মাঝে মাঝে আসতেন রোহিণীতে। ছেলেমেয়ে দুটির অবস্থা দেখে বুঝলেন এদের ভবিষ্যৎ অন্ধকার। ক্রমে এরা অকাল কুষ্মাণ্ডে পরিণত হবে।
তার 3 ছেলে ছাত্র হিসেবে সুখ্যাতি অর্জন করেছে ইংল্যান্ডে, আর বাকি দুটি লেখাপড়াই শিখছে না। স্বর্ণলতার কাছ থেকে তিনি ছেলে মেয়ে দুটিকে কলকাতায় নিয়ে যেতে চাইলেন, কিন্তু স্বর্ণলতা রাজি নন। কৃষ্ণধন মাঝে মাঝে এই প্রস্তাব দিয়ে লোক পাঠান। শেষ পর্যন্ত স্বর্ণলতা কিছু টাকার বিনিময়ে মেয়েটিকে দিয়ে দিলেন বটে, কিন্তু বারিনকে কিছুতেই ছাড়বেন না। পাগল মায়ের কাছে বারিন আরো নিপীড়িত হতে লাগল। একদিন শীতকালে বারিন বাগানে খেলা করছে, তার পাগল মা বসে আছে অদূরে একটা বেঞ্চিতে। তখন একটা গুন্ডা মতন লোক বাগানে ঢুকে এসে স্বর্ণলতাকে জিজ্ঞেস করল, মেম সাহেব ফুল লেগা? বলেই সে ঝপ করে এক কোঁচড় ফুল স্বর্ণলতার সামনে ছুঁড়ে দিয়েই বারিনের হাত ধরে টানতে টানতে দে দৌড় দে দৌড়। স্বর্ণলতা ভেতর থেকে একটা লম্বা ছোরা এনে গুন্ডাটাকে তাড়া করলেন। আরো কিছু লোক ছুটে গেল। গুন্ডাটা তবু বারিনকে হেঁচড়াতে হেঁচড়াতে টেনে নিয়ে চলল, তার মুখ চেপে ধরে তুলে ফেলল ট্রেনে। সেই গুন্ডাটি কলকাতায় গোমেজ লেনে বালক বারিনকে যখন এনে তুলল, তখন তার প্রায় অজ্ঞান অবস্থা। একসময় তার শরীরে একটা নরম হাতের স্পর্শ অনুভব করল। এক তরুণী তাকে কোলে তুলে নিয়ে বলতে লাগলো, আহারে বাছার না জানি কত কষ্ট হয়েছে, সোনা আমার, মানিক আমার। এমন স্নেহপূর্ণ সুর বারিন কোনো রমণীর কাছ থেকে আগে শোনেনি। এমন আদর সে কখনো পায়নি। রক্ষিতা এই তরুণীটিকে কৃষ্ণধন কোথা থেকে সংগ্রহ করেছিলেন তা জানা যায় না, কিন্তু বহু ভাগ্যে তিনি এমন একটি রমণী রত্ন পেয়েছিলেন। সেই দীর্ঘাঙ্গিনীটি যেমন রূপসী, তেমনই তার গুণ। তার অন্তরটি দয়ামায়ায় পরিপূর্ণ। আপ্রাণ চেষ্টায় সে কৃষ্ণধনের মদ্যপানের নেশা প্রায় ছাড়িয়ে এনেছিল। অসুখী ডাক্তারটির ছন্নছাড়া সংসারে একটা স্ত্রী আনার চেষ্টা করেছিল সে। স্বর্ণলতার ছেলেমেয়ে দুটিকে সে আপন সন্তানের মতন বুকে টেনে নিল। মেয়েটি কিছুটা বড়, সে মুখ গোঁজ করে থাকলেও বারিন জীবনে প্রথম স্নেহ মমতার স্পর্শ পেয়ে তাকে আঁকড়ে ধরল। তখন থেকেই সেই তরুণীটি হল বারিনের রাঙা মা। কয়েকটা বছর এইভাবে বেশ চলছিল। হঠাৎ বাবার মৃত্যুর পর সব আবার ওলটপালট হয়ে গেল। আসলে কৃষ্ণধন সুবিবেচকের মতো উইল করে গিয়েছিলেন। তার পাগল পত্নীর আজীবন ভরণ পোষণের জন্য কিছু টাকা আলাদা করে রেখে বাকি সব কিছু লিখে দিয়েছেন তার দ্বিতীয় জীবনসঙ্গিনীর নামে। তার তত্ত্বাবধানেই ছেলেমেয়ে দুটি মানুষ হবে। কিন্তু ব্রাহ্ম সমাজের সুনীতির ধ্বজাধারীদের এটা পছন্দ হল না। কৃষ্ণধন শেষ জীবনে ব্রাহ্মদের সঙ্গে কোনো সম্পর্ক না রাখলেও একসময় তো ব্রাহ্ম ধর্মে দীক্ষা নিয়েছিলেন। তার ছেলে মেয়ে থাকবে এক রক্ষিতার কাছে। এক ব্রাহ্মনেতা একদিন সেই রমণীর কাছে এসে অতি স্নেহময় কণ্ঠে বললেন, কৃষ্ণধনের উইলটা একবার দেখাও তো মা। সরল বিশ্বাসে সেই রমণী উইলটি এনে দিলেন। সেটি সঙ্গে সঙ্গে পকেটে ভরে ব্রাহ্মনেতাটি এবার রক্তচক্ষে ধমক দিয়ে বললেন, খবরদার, এর কথা আর উচ্চারণও করবে না, তাহলে আদালতে প্রমাণ করে ছাড়বো যে এই উইল জাল, আর তুমি একটা বাজারের বেশ্যামাগী। বিষয় সম্পত্তিতে তোমার কোনো অধিকার নেই। সর্ববিষয়ে স্ত্রীর মতন হলেও যেহেতু কৃষ্ণধনের সঙ্গে তার বিবাহ হয়নি, তাই সেই রমণীকে সবকিছু থেকে বঞ্চিত করা হলো। তাকে মোট 5,000 টাকা দিয়ে কেড়ে নেওয়া হলো ছেলেমেয়ে দুটোকে। ছেড়ে যাবার সময় বারিন ও তার রাঙা মা দুজনেরই কান্নার অন্ত নেই। সেই থেকে বারিন আছে দেওঘরের এ বাড়িতে। তাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে, কিন্তু পড়াশুনোয় তার মন নেই। এই বাড়িতে কেউ আমার আদর যত্ন করে না। রাঙামা আমাকে ভুলতে পারেননি। মাঝে মাঝেই তিনি দেওঘরে ছুটে আসেন আমাকে শুধু একবার চোখের দেখা দেখার জন্য। কৃষ্ণধনের মৃত্যুর পর
তিনি বিধবার বেশ ধারণ করেছেন। অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক নেই, আর বাড়ি নেই তার সন্তান। এখানে এসে তিনি একটি ধর্মশালায় ওঠেন। যে কয়েকটা দিন থাকেন, বারিন তার কাজ ছাড়া হয় না। রাঙামার কাছে গিয়েই সে সত্যিকারের আনন্দে থাকে। কিন্তু বারিনকে সন্তান হিসেবে পাবার আইনসঙ্গত কোনো অধিকার নেই রাঙামার। অরবিন্দ এইসব ঘটনার কিছু কিছু শুনেছে মাত্র, সব জানে না। রাঙামাকে সে কখনো দেখেনি। শেষের দিকের কাহিনী শুনিয়ে বারিন ব্যর্থ কণ্ঠে বলল, শেষদা, আপনি একবার রাঙামার সঙ্গে দেখা করতে যাবেন? এই তো কাছেই ধর্মশালা। দেখবেন তিনি মানুষ নন, দেবী। না, আমি গিয়ে কি করব? আমি তার কথা বুঝবো না, আর তিনি আমার কথা বুঝবেন না। তাছাড়া তিনি তোর রাঙামা হতে পারেন, আমার তো কেউ নন। আর আমি আমার পাগল মায়ের পাগল ছেলে। বাগবাজারে গঙ্গার প্রায় কাছে বোসপাড়া লেনের 16 নম্বর বাড়িটি ভাড়া নিয়েছেন নিবেদিতা। পুরনো আমলের দোতলা বাড়ি, মোটা মোটা দেওয়াল, ঘরগুলির মেঝে লাল রঙের বালিশ করা। আলো বাতাসের অভাব নেই। পাশেই এক টুকরো খালি জমি ও একটি পুকুর। জানলা দিয়ে দেখা যায় অবিরাম মানুষের আনাগোনা। এ পথ দিয়েই অনেকে গঙ্গা স্নানে যায়। অপরাহ্নের পর পল্লীটি নির্জন হয়ে আসে। তখন অবশ্য শুরু হয় মশার গুনগুনানি। এ বাড়িতে নিবেদিতা একা থাকেন। প্রথম কয়েকদিন একটি পরিচারিকাও পাওয়া যায়নি। বিধর্মী ম্লেচ্ছর বাড়িতে কাজ করতে আসবে কে? শ্বেতাঙ্গ রাজার জাতি সম্পর্কে ভারতীয় হিন্দুদের মনোভাবটি অতি বিচিত্র। একই সঙ্গে ভয় ও ঘৃণা দুটিই মনে মনে পোষণ করে। ইংরেজের সামনে পড়লে তারা ভয়ে কাঁপে। সামান্য চোখ রাঙানিতে তার পায়ে ধরে কাকুতি মিনতি করতেও দ্বিধা করে না। অথচ কোনো ইংরেজ খাতির করে ডাকলেও তার সঙ্গে খেতে বসবে না, তার ছোঁয়া জল পান করবে না। অন্য ধর্মের মানুষের সঙ্গে হিন্দুদের জলপান ভোজনে আপত্তি আছে তো বটেই, এমনকি উচ্চবর্ণের হিন্দুরা অন্য হিন্দুদেরও স্পর্শ ঘৃণা করে। এই ছুতমার্গের ঐতিহাসিক কারণটি আমি এখনো বুঝতে পারি না। এই ভারতেরই মুসলমানদের মধ্যে কিন্তু এরকম ছুতমার্গ নেই। অনেক চেষ্টায় এক বৃদ্ধাকে পাওয়া গেছে। সে প্রায় এক খুনখুনে বুড়ি। তার সাতকুলে কেউ নেই। অভাবের তাড়নায় সে বাড়িতে পরিচারিকার কাজ করতে রাজি হয়েছে বটে, কিন্তু দুটি শর্ত দিয়েছে। মেম সাহেব, কখনো রান্নাঘরে ঢুকবেন না, আর কিছুতেই আমার উনুন কিংবা জলের পাত্র ছুঁতে পারবেন না। নিবেদিতা তাতেই রাজি। প্রথম দিন নিবেদিতা তাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার নাম কি? আমি তোমায় কি বলে ডাকবো? আমার নামের দরকারটা কি? আমি তোমার ঝি, সবাই ঝিকে ঝি বলেই ডাকে। নিবেদিতার বেশ মজা লেগেছিল। ঝি শব্দটা যে দুহিতার অপভ্রংশ তা তিনি এতদিনে জেনে গেছেন। অর্থাৎ এই পরিচারিকাটি বয়সে আমার দ্বিগুণের বেশি হলেও সে হলো আমার মেয়ে, আর আমি হলাম ওই বৃদ্ধার মা। বৃদ্ধাটির কাজে বেশ উৎসাহ আছে। সারা বাড়ি ঘরদোর ধুয়ে মুছে পরিষ্কার করে রাখে। অন্য সময় পড়ে পড়ে ঘুমোয়। নিবেদিতা একা একা বসে লেখাপড়া করেন। কখনো বাইরের দৃশ্যের দিকে চেয়ে থাকেন। ভারতে এসে এই প্রথম তিনি একলা থাকছেন, তাও একেবারে দেশি লোকদের পাড়ার মধ্যে। স্বামীজি পাহাড় থেকে নেমে আসার পর জো ম্যাকলাউড আর ওলি বুল উত্তর ভারতে আরো বেড়াতে চেয়েছিলেন। ওদের সঙ্গে কয়েকদিন থাকার পর নিবেদিতার মন চঞ্চল হয়ে উঠেছিল। আর কোনো বিশেষ দ্রষ্টব্য স্থান বা প্রাকৃতিক সৌন্দর্যে আকর্ষণ বোধ করেননি। স্বামীজি থাকবেন কলকাতায়, আর আমি থাকবো অত দূরে। দুই সঙ্গিনীকে ভ্রাম্যমান রেখে নিবেদিতা একাই চলে এসেছেন এখানে। স্বামীজির সঙ্গে প্রতিদিন দেখা হয় না, তবু তো তিনি এই শহরেই আছেন, তাতেই শক্তি পাওয়া যায়। বেলুড়ে মঠ গড়ার কাজ জোর কদমে চলছে।
স্বামীজি কখনো সেখানে পরিদর্শনে যান বা কখনো এই বাগবাজারেই বলরাম বসুর বাড়িতে এসে থাকেন। মাঝে মাঝে চা খেতে চলে আসেন নিবেদিতার কাছে। বারান্দাতেই নিবেদিতা চা বানাবার একটা নিজস্ব ব্যবস্থা করেছেন। নিবেদিতা কাপে চা ছেঁকে যখন দুধ চিনি মেশান, তখন ঝিটি একটু দূরে বসে অবাক চোখে তাকিয়ে থাকে। আগে কারুকে সে চা পান করতে দেখেনি। নিবেদিতা একদিন অন্যমনস্কভাবে চায়ের কাপটি বাড়িয়ে দিয়ে বললেন, ঝি, এর মধ্যে আর একটু গরম জল ঢেলে দাও তো। বৃদ্ধাটি আঁতকে উঠে দ্রুত সেখান থেকে চলে গেল। খানিক বাদেই সে ফিরে এলো সম্পূর্ণ স্নান করে, ভিজে কাপড়ে। লেচ্ছ মেয়ে ছেলের পাত্র ছুঁয়ে ফেললে আমাকে স্নান করে শুদ্ধ হতে হবে না? এ জায়গায় এরকম ব্যবহার পেতে পেতে নিবেদিতার এখন আর রাগ কিংবা দুঃখ হয় না। একটা পাত্র শুধু একবার ছুঁলে কি করে মানুষের শরীর অপবিত্র হয় কিংবা ভেতরের পানীয় পানের অযোগ্য হয়ে যায়, এ তার কোনোদিন মাথায় ঢুকবে না। তিনি হেসে বললেন, ওগো মেয়ে, ভুল করেছি, আর তোমায় ছুঁতে বলবো না। তারপর তিনি এঁটো কাপডিশ ধুতে শুরু করলে পরিচারিকাটি গজগজ করে তার কাছে এসে বলল, শোনো গো মা, এবার থেকে তোমার বাসনপত্র ধুয়ে নেব, কিন্তু আর কোনো সাহেব মেয়ে এলে তাদের সব কিন্তু আমি ছুঁতে পারবো না। এটাই একটা বিরাট জয়। এই পরিচারিকাটি আমাকে শেষ পর্যন্ত আপন বলে গ্রহণ করেছে। অদূরেই আরেকটি ভাড়া বাড়িতে থাকেন শারদামণি। নিবেদিতা মাঝে মাঝে সেখানে যায়। এই রমণীটির সান্নিধ্যে আমার মন স্নিগ্ধ হয়ে যায়। শারদামণি সন্তানহীনা, তবু তার শরীরে যেন মা মা গন্ধ আছে। রামকৃষ্ণ পরমহংসের সব শিষ্যের চোখেই শারদামণি মাতৃবৎ। সাধারণ গ্রাম্য এই মহিলাটির প্রখর বুদ্ধি ও বিবেচনা শক্তি দেখে নিবেদিতা প্রায়ই বিস্মিত হয়ে যান। স্বামীজির কাছে শুনেছি, স্বামীর জীবিতকালে শারদামণি থাকতেন প্রায় সকলের দৃষ্টির আড়ালে। তার অস্তিত্বই টের পাওয়া যেত না। এখন শ্রীরামকৃষ্ণের বড় বড় শিক্ষিত অনুগামীরাও তার পরামর্শ নিয়ে থাকেন। গিরিশ ঘোষ এসে আছড়ে পড়েন তার পায়ের কাছে। আরও বিস্ময়ের কথা, অনেক উচ্চবংশীয় মহিলারাও যেসব সংস্কার কাটিয়ে উঠতে পারেননি, শারদামণি তা পেরেছেন। তার ছোঁয়াছুঁইর বাতিক নেই। তিনি আমার সঙ্গে বসে আহার গ্রহণ করেছেন স্বচ্ছন্দে। মাঝে মাঝে আদর করে আমার গায়ে হাত বুলিয়ে দেন। বলরাম বসুর বাড়িতে নিবেদিতা যান মাঝে মাঝে। স্কুল খোলার ব্যাপারে সেখানে আলোচনা হয়। নিবেদিতা এদেশে এসেছেন মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তারের উদ্দেশ্য নিয়ে। সে কাজ শুরু করা দরকার। মেয়েদের জন্য স্কুল কলেজ ইতিমধ্যেই বেশ কয়েকটি স্থাপিত হয়েছে। নিবেদিতা আর নতুন কি করবেন? স্বামীজি চান এখানকার মেয়েদের শুধু বিলিতি ঢঙে শিক্ষা না দিয়ে তাদের প্রাচীন ভারতীয় নারীর আদর্শে গড়ে তোলা হোক। প্রাথমিক পর্যায়ে ছোট আকারেই একটা বিদ্যালয় স্থাপিত হবে। বলরাম বসুর বাড়িতে নিবেদিতা যখন তার প্রস্তাবিত স্কুল সম্পর্কে বুঝিয়ে বলছিলেন কিছু বিশিষ্ট ব্যক্তিকে, কখন চুপি চুপি স্বামীজি যে পেছনে এসে বসেছেন তিনি লক্ষ্যই করেননি। সেদিন বেশ লঘু মেজাজে ছিলেন বিবেকানন্দ। পেছন থেকে কারুকে গুঁতো মারছেন, ফিসফিসিয়ে মশকরা করছেন। সবাই মুগ্ধ হয়ে নিবেদিতাকে দেখছে এবং তার ইংরেজি বক্তৃতা শুনছে, কিন্তু কেউ কোনো সহযোগিতার প্রস্তাব দিচ্ছে না। মেয়েদের জন্য স্কুল খুলতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন তো কিছু ছাত্রী জোগাড় করা, কিন্তু বাগবাজারের মতন গোঁড়া হিন্দু পল্লীতে এক খ্রিস্টান মাস্টারনির কাছে মেয়ে দেবে কে? উপস্থিত ভদ্র ব্যক্তিরা মনে মনে নিবেদিতাকে সমর্থন করলেও পরিবারে আপত্তির কথা ভেবে ভয় মুখ খুলছেন না। বিবেকানন্দ একজনকে খোঁচা মেরে বললেন, ওরে বেটা হরে, তুই মেয়ের বাপ হয়ে মুখ বুঝে আসিস যে? হ্যাঁ, তোর মেয়েকে মানুষ করবি না? ওই মাস্টারনি কি খালি ঘরে পড়াবে? উক্ত ব্যক্তির নাম হরমোহন। সে তবু মুখ খোলে না। বিবেকানন্দ আর একজনকে বললেন, ও মশাই, আপনারও তো মেয়ে আছে, উঠুন, উঠে দাঁড়িয়ে বলুন আমি মেয়ে দেব।
কেউ মুখ ফুটে এই কথাটি উচ্চারণ করে না। বিবেকানন্দ তখন হরমোহনের কাঁধ খামচে ধরে বললেন, শালা, তোর আজ নিস্তার নেই। শুধু মুখেই বড় বড় কথা, হ্যাঁ? আর কাজের সময় বউয়ের আঁচলে লুকোনো। ওয়েল, মিস নোবেল, দিস জেন্টলম্যান অফার্স হিজ গার্ল টু ইউ। নিবেদিতা প্রথমে চমকে উঠেছিলেন। স্বামীজি তাঁকে বলেছিলেন তাঁর স্কুলের ব্যবস্থা নিজেকেই করতে হবে, স্বামীজি কিছু সাহায্য করতে পারবেন না। সেই জন্য নিবেদিতা এখানে বিবেকানন্দর উপস্থিতি আশাই করেননি। কিন্তু আমার রাজা আমাকে ভুলেননি, শত কাজ ফেলে চলে এসেছেন এখানে। নিবেদিতার বক্তৃতা থেমে গেল। উঠে দাঁড়িয়ে বালিকার মতন খুশিতে হাততালি দিয়ে উঠলেন। তার ইচ্ছে করলো নাচতে, সত্যি সত্যি নাচের ভঙ্গিতে দুলতে লাগলেন, বিবেকানন্দর দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে। নিবেদিতার হাত ধরে কলকাতায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। অন্যদিকে বরোদার সেই রাজকর্মচারীর সঙ্গে একদিন কলকাতার নাম জুড়ে যাবে, তা কখনো টের পাননি রাজনারায়ণ বসু। তার আদরের এই নাতিটি যে ভালো করে বাংলাও বলতে পারে না, সেই অরবিন্দই একদিন বাংলায় ঝড় তুলবেন। এদিকে ভরত আবার নতুন করে জীবন শুরু করতে নেমে গেল পাটনা স্টেশনে। ভরতকে কোথায় নিয়ে চলেছে তার ভাগ্য? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন একবিংশ পর্ব। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি। বিবেকানন্দ প্রসূন দাস, ভরত মির্চি অগ্নি, নিবেদিতা দেবলীনা পল, শহীদুল্লাহ অভিষেক মুখার্জি, সুরেন্দ্রনাথ, সৌম্য চ্যাটার্জি, অরবিন্দ অন্বেষ দে, বারিন সায়ন্তন ঘোষ এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।